বিশ্বে ফ্রেঞ্চ ভাষায় কথা বলা মানুষের চেয়ে কিন্তু বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা বেশি। অথচ দেখুন, আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে বড় মঞ্চ মানে জাতিসংঘে ফ্রেঞ্চ দাপ্তরিক ভাষার মর্যাদা পেলেও বাংলার সেই স্বীকৃতি কিন্তু নেই। বিষয়টা শুনতে একটু অবাক লাগলেও ভাষার ক্ষেত্রে অঙ্কের সাধারণ নিয়মটা সবসময় খাটে না। বেশি মানুষ কথা বললেই যে সেই ভাষা সবচেয়ে বেশি ক্ষমতাশালী হবে এমন তো কোনো কথা নেই। একদম ঠিক। আজকের গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমাদের সামনে রয়েছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ গাইড বা বিশ্বের প্রধান ভাষাসমূহের একটা চমৎকার ডেটাবেস। যারাই আরআরবি বা বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই স্লাইড আলোচনাটি খুব কাজের হতে চলেছে। হ্যাঁ, আমাদের আজকের মূল লক্ষ্যই হল এই গাইডের স্লাইডগুলো ধরে ধরে প্রতিটি তথ্য পয়েন্ট টু পয়েন্ট ডিকোড করা। কারণ পরীক্ষার সিলেবাসে ভাষা এমন একটা বিষয় যেখানে শুধু মুখস্থ করলে চলে না, পেছনের কারণগুলো একটু বুঝতে হয়। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। কোনো একটা বিষয়কে পুরোপুরি আয়ত্ত করতে হলে প্রথমেই তার বিশালত্বটা বোঝা দরকার। এই ডেটাবেসের একদম শুরুর দিকের তথ্যগুলো যদি আমরা একটু দেখি। ওই স্লাইড 2 আর 3 নম্বর স্লাইডের কথা বলছেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। সেখানে বিশ্বের সবচেয়ে বেশি বলা শীর্ষ 9টি ভাষার একটা তালিকা দেওয়া আছে। ফোর্বস 2021-এর ডেটা বলছে ইংরেজির স্পিকার সংখ্যা ১৩৪৮ মিলিয়ন। এরপরই ম্যান্ডারিন চাইনিজ ১১২০ মিলিয়ন। আর ৩ নম্বরে আমাদের প্রতিবেশী ভাষা হিন্দি ৬০০ মিলিয়ন। এই যে প্রথম 3টি ভাষার বিশাল স্পিকার সংখ্যা, এর পেছনে মূলত জনসংখ্যা এবং বিশ্বায়নের একটা বড় প্রভাব রয়েছে। কিন্তু তালিকার 4, 5, 6 আর 7 নম্বরের দিকে তাকালে হিসেবটা আরও একটু কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। তাই তো দেখছি। ৪ নম্বরে ৫৯৩ মিলিয়ন নিয়ে স্প্যানিশ, আর ৫-এ ২৭৪ মিলিয়ন নিয়ে আরবি। কিন্তু আমার চোখ আটকে গেছে ওই ৬ এবং ৭ নম্বরে। বাংলার অবস্থানে, তাই না? একদম। ৬ নম্বরে রয়েছে বাংলা, যার স্পিকার সংখ্যা ২৬৮ মিলিয়ন, আর ৭ নম্বরে ফ্রেঞ্চ ২৬৭ মিলিয়ন স্পিকার নিয়ে। মানে ফ্রেঞ্চের চেয়েও বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা বেশি। এই তথ্যটা পরীক্ষার জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই অভাবনীয়। ঠিক বলেছেন। এর পাশাপাশি তালিকার শেষ দুটি নামও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। ৮ নম্বরে ২৩০ মিলিয়ন স্পিকার নিয়ে আছে উর্দু এবং ৯ নম্বরে ১৫৮ মিলিয়ন স্পিকার নিয়ে রাশিয়ান। এখন প্রশ্ন হল, এত বিশাল সংখ্যক মানুষ এই ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলছেন কিভাবে? তা তো বটেই। এই ভাষাগুলো তো আর শূন্য থেকে হঠাৎ করে একদিন তৈরি হয়ে যায়নি। একদমই না। এই উৎপত্তির বিষয়টা বোঝানোর জন্য আমার মাথায় একটা রূপক বা অ্যানালজি আসছে। ধরুন, পুরো পৃথিবীর এই অসংখ্য ভাষাগোষ্ঠীকে যদি আমরা একটা অতি প্রাচীন বিশাল বটগাছের সাথে তুলনা করি। আচ্ছা, দারুণ তো। এই গাছের মূল কাণ্ড থেকে হয়তো কয়েকটা বড় বড় ডালপালা বেরিয়েছে। তারপর সেই ডালগুলো থেকে আবার অসংখ্য ছোট ছোট প্রশাখা জন্ম নিয়েছে। আমাদের এই আলাদা আলাদা ভাষাগুলো হলো সেই প্রশাখা। হ্যাঁ, এই রূপকটা দিয়ে ভাষাগোষ্ঠী বা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির ধারণাটা খুব চমৎকারভাবে ব্যাখ্যা করা যায়। এই বিশাল বটগাছের সবচেয়ে বড় ডালটার নাম হল ইন্ডো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। ডেটা বলছে এটি বিশ্বের সবচেয়ে বড় ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। প্রায় ২.৯ বিলিয়ন মানুষ এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত বিভিন্ন ভাষায় কথা বলে। ২.৯ বিলিয়ন! তার মানে বিশ্বের মোট জনসংখ্যার এক বিশাল অংশ এই একটি মাত্র ডালের সাথে যুক্ত। হ্যাঁ, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই ইন্ডো ইউরোপীয় ডালের ভেতরেই কিন্তু রয়েছে ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, রাশিয়ান এবং প্রাচীন সংস্কৃত। ও আচ্ছা, মানে এই এতগুলো আলাদা ভাষার শেকড় আসলে একই জায়গায়? ঠিক তাই। ভাষাতাত্ত্বিকভাবে ব্যাপারটা এভাবেই কাজ করে। হাজার হাজার বছর আগে হয়তো মূল শব্দগুলো বা ধ্বনিগুলো একই ছিল, কিন্তু মানুষ যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল, তখন ভৌগোলিক দূরত্ব আর সময়ের সাথে সেই একই শব্দের উচ্চারণ আর রূপ ধীরে ধীরে বদলে গেল। বুঝতে পেরেছি। মানে এভাবেই একটা মূল কাণ্ড থেকে আলাদা আলাদা ভাষার জন্ম হল। এরপর স্লাইডে দেখছি দ্বিতীয় বৃহত্তম ডালটি হল সিনো তিব্বতীয় ভাষাগোষ্ঠী। হ্যাঁ, যার স্পিকার সংখ্যা ১ বিলিয়নেরও বেশি। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বলা ভাষা ম্যান্ডারিন চাইনিজ এবং ভারতের বোড়ো ভাষা এই পরিবারেরই অংশ। আর আমরা যদি ভারতের দক্ষিণ দিকের রাজ্যগুলোর দিকে তাকাই, তাহলে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি ভাষাগোষ্ঠী দেখতে পাই, দ্রাবিড়ীয় গোষ্ঠী। একদম।
দক্ষিণ ভারতের প্রধান 4টি ভাষা মানে তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম এই দ্রাবিড়ীয় গোষ্ঠীর অন্তর্গত। এই বিষয়গুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নকর্তারা প্রায়ই এই ভাষা গোষ্ঠীগুলো মিলিয়ে দেখতে বলেন। তাহলে আমরা দেখলাম যে স্পিকার সংখ্যার দিক থেকে কিছু ভাষার অবস্থান একেবারে পাহাড় সমান, কিন্তু এই বিপুল জনসংখ্যার ভাষাগুলো যখন আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে যায় তখন কি তারা সমানভাবে স্বীকৃতি পায়? এই উত্তরটা পাওয়ার জন্য আমাদের একটু নজর দিতে হবে জাতিসংঘের দাপ্তরিক ভাষা বা ইউএন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেসের তালিকার দিকে, ওই স্লাইড 4-এর ডেটা। ঠিক এই জায়গাতেই আমার মনে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। ডেটা বলছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা মাত্র 6টি: ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, আরবি, রাশিয়ান এবং ম্যান্ডারিন চাইনিজ। কিন্তু এখানে তো অঙ্কের হিসাব মিলছে না। একটু আগেই আমরা দেখলাম বাংলা বা হিন্দির মতো ভাষার স্পিকার সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও সেগুলো এই তালিকায় নেই, অথচ ফ্রেঞ্চ এই তালিকায় দিব্যি জায়গা করে নিয়েছে। এটা কি স্রেফ জনসংখ্যার অবমূল্যায়ন নয়? না, ব্যাপারটা ঠিক অবমূল্যায়ন নয়। এই আপাত বৈপরীত্যের উত্তরটা আসলে লুকিয়ে আছে জাতিসংঘের প্রতিষ্ঠার সালের মধ্যে। সালটা খেয়াল করুন, 1945। আচ্ছা। ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি শুধু কত মিলিয়ন মানুষ সেই ভাষায় কথা বলছে তার ওপর ভিত্তি করে নির্ধারিত হয় না। এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভূ-রাজনৈতিক ইতিহাস এবং ক্ষমতার ভারসাম্য। দাঁড়ান, তার মানে আপনি বলছেন 1945 সালে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপর, বিশ্ব রাজনীতিতে যারা বিজয়ী বা সবচেয়ে প্রভাবশালী অবস্থানে ছিল, মূলত তাদের ভাষাই এই দাপ্তরিক ভাষার মর্যাদা পেয়েছে? বিষয়টা অনেকটাই সেরকম। ফ্রেঞ্চ, রাশিয়ান বা ইংরেজি এই ভাষাভাষী দেশগুলো সেই সময়ে আন্তর্জাতিক কূটনীতি এবং ক্ষমতার একদম কেন্দ্রবিন্দুতে ছিল। ও, তার মানে এটা স্রেফ শেষ সময়ের বিশ্ব রাজনীতির একটা প্রতিফলন। ঠিক ধরেছেন। তাই পরীক্ষার হলে যখন এই 6টি ভাষার নাম আসবে তখন শুধু স্পিকার সংখ্যা দিয়ে বিচার করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। পেছনের এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা মনে রাখলে তালিকাটা মুখস্থ করা অনেক সহজ হয়ে যায়। দারুণ একটা পয়েন্ট। তো বৈশ্বিক মঞ্চের এই ক্ষমতার খেলা থেকে এবার নিজের দেশের অভ্যন্তরীণ নিয়মের দিকে ফেরা যাক। ভারত তো ভাষার এক বিশাল মহাসাগর। তা তো বটেই। এত বৈচিত্র্যময় একটা দেশে প্রশাসনিক কাজ কিভাবে চলে সেটা নিয়ে সংবিধানের স্লাইডে স্পষ্ট কিছু নির্দেশনা দেখছি। হ্যাঁ, যে কোনো সরকারি পরীক্ষার জন্য ভারতের সংবিধান এবং ভাষার সম্পর্কটা একটা অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশেষ করে স্লাইড 5-এর ওই সংবিধানের অনুচ্ছেদ 343(1)-এর কথা বলতেই হয়। এই অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা হয়েছে দেবনাগরী লিপিতে হিন্দি হল ইউনিয়নের সরকারি ভাষা। একদম। কিন্তু ভারতের মতো বহুভাষিক দেশে তো শুধু একটা ভাষা দিয়ে পুরো কাঠামোর ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়, কারণ প্রতিটি রাজ্যের নিজস্ব আবেগ এবং পরিচয় রয়েছে তাদের ভাষার সাথে। আর ঠিক সেই পরিচয়ের আইনি স্বীকৃতি দিতেই ভারতের সংবিধানে তৈরি করা হয়েছে 8ম তফসিল বা 8th শিডিউল। এই তফসিলের বিবর্তনটা কিন্তু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করার মতো। আচ্ছা। হ্যাঁ, কারণ শুরুতে সংবিধানে মাত্র 14টা ভাষাকেই স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 22টিতে। এই যে 14 থেকে 22-এ উত্তরণ, এটা তো শুধু কয়েকটা সংখ্যা বৃদ্ধি নয়, এটা আসলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ভাষাগত অধিকারের স্বীকৃতি। একদম ঠিক। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নকর্তাদের জন্য এই উত্তরণের ইতিহাসটা খুব প্রিয় একটা জায়গা। বিশেষ করে সর্বশেষ 2004 সালে যে 4টি নতুন ভাষা এই 8ম তফসিলে যুক্ত হয়েছে সেগুলো থেকে নিয়মিত প্রশ্ন আসে। ভাষাগুলো হল বোডো, ডোগরি, মাইথিলি এবং সাঁওতালি। হ্যাঁ, বোডো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি এই 4টে নাম পরীক্ষার্থীদের মাথার ভেতর একদম গেঁথে ফেলতে হবে। এরপর আমাদের এই গাইডের 6 নম্বর স্লাইডে ভারত এবং তার আশেপাশের দেশগুলোর একটা চমৎকার ভৌগোলিক ভাষাচিত্র দেওয়া আছে। এটা যেন মানচিত্রের ওপর ভাষার একটা খেলা। যেমন ধরুন, ভারতের প্রতিবেশী দেশ ভুটানের ভাষা হল জংখা, শ্রীলঙ্কায় বলা হয় সিংহলি, আবার একটু দূরে আফগানিস্তানে বলা হয় দারি। এই দারি ভাষাটা কিন্তু ফার্সি ভাষারই একটা রূপ। হ্যাঁ, আবার একটু অন্য মহাদেশের দিকে তাকালে দেখা যায় ব্রাজিলের ভাষা পর্তুগিজ। কিন্তু দেশের ভেতরের চিত্রটা আরও বেশি বৈচিত্র্যময়।
ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া যেন আস্ত একটা নতুন দেশে যাওয়ার মতো অনুভূতি দেয়। ভাষার এই ম্যাপটা থেকে কিন্তু খুব সহজে নম্বর তুলে নেওয়া যায় যদি একটু লজিক ব্যবহার করা হয়। যেমন ধরুন, লাক্ষাদ্বীপের কথা ধরা যাক। ডেটা বলছে লাক্ষাদ্বীপে মালায়ালাম বলা হয়। অনেকেই হয়তো ভেবে বসতে পারেন যে লাক্ষাদ্বীপের নিজস্ব কোনো আলাদা ভাষা আছে। ঠিক, কিন্তু কেরালার খুব কাছাকাছি হওয়ায়, মানে ভৌগোলিক নৈকট্যের কারণেই সেখানে মালায়ালাম ভাষার বিস্তার ঘটেছে। এটা পরীক্ষার জন্য দারুণ একটা ট্রিক হতে পারে। একই ধরনের ট্রিক লুকিয়ে আছে গোয়া, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের ক্ষেত্রেও। গোয়ার প্রধান ভাষা হল কোঙ্কনি, ত্রিপুরার ককবরক এবং নাগাল্যান্ডের আও। এই নামগুলো সাধারণ মানুষের কাছে খুব একটা পরিচিত না হওয়ায় পরীক্ষকদের কাছে এগুলো প্রশ্ন করার জন্য আদর্শ জায়গা। আচ্ছা, আধুনিক সংবিধানের নিয়মকানুন আর ভূগোলের জটিলতা তো বুঝলাম, কিন্তু ভাষার প্রাচীন শেকড় আর কিছু চমৎকার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিকে এবার একটু নজর দেওয়া যাক। এখানে ভারতের ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। হ্যাঁ, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ কালচার এ পর্যন্ত ভারতের প্রাচীন ইতিহাস, সুদীর্ঘ ঐতিহ্য এবং সমৃদ্ধ সাহিত্যের ওপর ভিত্তি করে মাত্র ৬টি ভাষাকে এই বিশেষ ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি পাওয়ার একটা নির্দিষ্ট টাইমলাইন আছে দেখছি, যা ক্রমানুসারে মনে রাখাটা খুব জরুরি। একদম। ২০০৪ সালে প্রথম ভাষা হিসাবে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পায় তামিল। ঠিক তার পরের বছর ২০০৫ সালে যুক্ত হয় সংস্কৃত। এরপর ২০০৮ সালে একসাথে দুটি ভাষাই তালিকায় আসে, কন্নড় এবং তেলুগু। টাইমলাইনটা এখানে শেষ নয় কিন্তু। এরপর ২০১৩ সালে স্বীকৃতি পায় মালায়ালাম এবং সবশেষ ২০১৪ সালে ওড়িয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়। অর্থাৎ প্রথম ধ্রুপদী ভাষা তামিল এবং সর্বশেষ ওড়িয়া। যারাই আজকের এই স্লাইড আলোচনা শুনছেন, এই সালগুলো আর ভাষার ক্রমটা যেন কোনোভাবেই গুলিয়ে না যায়। ঠিক। এরপর আমাদের গাইডে ৮ নম্বর স্লাইডে এমন একটা সেকশন আছে যাকে বলা যায় এক্সাম ট্রিভিয়া, আর এখানেই ব্যাপারটা বেশ দারুণ হয়ে উঠেছে। বলুন তো কোনটা? এখানে তেলুগু ভাষাকে বলা হচ্ছে ইটালিয়ান অফ দ্য ইস্ট বা প্রাচ্যের ইতালীয়। আমি এই পয়েন্টটা দেখে একটু হোঁচট খেলাম। ভারতের একটা ভাষাকে ১০০০ মাইল দূরের ইউরোপের একটা দেশের ভাষার সাথে কেন তুলনা করা হবে? এর পেছনে যুক্তিটা কি? যুক্তিটা লুকিয়ে আছে ভাষার নিজস্ব গঠনের মধ্যে, এর ব্যাকরণগত ধ্বনির মধ্যে। ইতালীয় ভাষার একটা দারুণ শ্রুতিমধুর বৈশিষ্ট্য হল এর প্রায় প্রতিটি শব্দ একটি স্বরবর্ণ বা ভাওয়েল দিয়ে শেষ হয়। যেমন ধরুন, রোমিও, জুলিয়েট, পিৎজা। ও আচ্ছা, আর আমাদের ডেটা অনুযায়ী তেলুগু ভাষার ক্ষেত্রেও ঠিক একই ধ্বনিতাত্ত্বিক ব্যাপার ঘটে। একদম। তেলুগু শব্দগুলো স্বরবর্ণ দিয়ে শেষ হয় বলেই ভাষাতাত্ত্বিকরা এর নাম দিয়েছেন প্রাচ্যের ইতালীয়। তার মানে ব্যাপারটা হলো ভাষার সুর বা ধ্বনি ভৌগোলিক সীমানার কোনো তোয়াক্কা করে না। ঠিক তাই। আর ভাষার এই বিবর্তন এবং উৎপত্তির আরেকটা দারুণ উদাহরণ হল উর্দু। এই গাইডে উর্দু ভাষাকে বলা হচ্ছে ক্যাম্প ল্যাঙ্গুয়েজ বা সেনা ক্যাম্পের ভাষা। দাঁড়ান, একটা ভাষার সাথে সেনা ক্যাম্পের কি সম্পর্ক থাকতে পারে? ভাষা তো তৈরি হয় কবি, সাহিত্যিক বা পণ্ডিতদের হাতে, তাই না? সাধারণ ধারণা সেরকমই, কিন্তু উর্দুর উৎপত্তি মূলত মুঘল আমলে। মুঘলদের বিশাল সেনা ক্যাম্পগুলোতে বিভিন্ন দেশ ও অঞ্চলের সৈনিকরা একসাথে থাকত। সেখানে ফার্সি, তুর্কি, আরবি আর স্থানীয় হিন্দি ভাষার মানুষরা প্রতিদিন একে অপরের সাথে যোগাযোগ করত। বুঝতে পারছি। এই সেনা ক্যাম্পগুলোতেই যোগাযোগের তাগিদে আলাদা আলাদা ভাষার একটা অপূর্ব মিশ্রণ ঘটতে শুরু করে। একে অপরের শব্দ ধার করতে করতে সম্পূর্ণ নতুন একটা রূপ তৈরি হয়। একদম ঠিক। আর এই সেনা ক্যাম্পগুলো থেকে জন্ম নেওয়া নতুন ভাষাকেই সে সময় বলা হতো লস্করি জবান বা লস্করদের ভাষা। সেই লস্করি জবানই ধীরে ধীরে আজকের এই উর্দু ভাষায় পরিণত হয়েছে। সত্যি মুগ্ধ করার মতো ইতিহাস। একটা আস্ত ভাষা শুধু রাজদরবারে নয়, বরং সাধারণ সেনাদের তাঁবুতেও জন্ম নিতে পারে। এরপরে গাইডের একেবারে শেষে কিছু গুরুত্বপূর্ণ দিনের উল্লেখ আছে, যেগুলো থেকে সরাসরি প্রশ্ন আসে। হ্যাঁ, ভাষার গুরুত্বকে স্মরণ করতে আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে কিছু বিশেষ দিন পালন করা হয়। এর মধ্যে প্রথমটি হল বিশ্ব হিন্দি দিবস, যা প্রতি বছর ১০ জানুয়ারি পালিত হয়। কারণটা হল ১৯৭৫ সালের এই ১০ জানুয়ারিতেই প্রথম বিশ্ব হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখানে তো একটা বড় কনফিউশনের জায়গা আছে। ১৪ সেপ্টেম্বর হলো জাতীয় হিন্দি দিবস,
বিশ্ব হিন্দি দিবস আর জাতীয় হিন্দি দিবস এই দুটোর মধ্যে তো গুলিয়ে ফেলা চলবে না। খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য ধরেছেন। পরীক্ষার্থীদের এই জায়গাটাতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। একটা আন্তর্জাতিক মঞ্চের উদযাপন আর অন্যটা সম্পূর্ণভাবে জাতীয় স্তরের। আর তৃতীয় যে দিনটির কথা বলা হয়েছে সেটি হল সাংকেতিক ভাষা দিবস বা সাইন ল্যাঙ্গুয়েজ ডে, যা ২৩ সেপ্টেম্বর পালন করা হয়। অর্থাৎ শব্দ করে কথা বলাটাই শেষ কথা নয়, হাতের ইশারা বা সাংকেতিক ভাষাও একটা পূর্ণাঙ্গ ভাষা, যার বিশ্বজুড়ে একটা নিজস্ব স্বীকৃতি এবং দিন রয়েছে। একদম। তো আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এতগুলো ডেটা, সাল আর তথ্য একসাথে শোনার পর মাথাটা একটু ঘুরতে পারে। হা, তা ঠিক। তাই পরীক্ষার আগের রাতের প্রস্তুতির মতো করে একটা কুইক রিভিশন হয়ে গেলে কেমন হয়? ৯ নম্বর স্লাইড থেকে। দারুণ আইডিয়া। আমাদের গাইডে দেওয়া রিভিশনের পয়েন্টগুলো দ্রুত মনে করিয়ে দেওয়া যাক। বিশ্বের সবচেয়ে বেশি বলা ভাষা হল ইংরেজি, আর বৃহত্তম ভাষাগোষ্ঠী হল ইন্দো ইউরোপীয়। জাতিসংঘের দাপ্তরিক ভাষা মোট ৬টি। আর ভারতের সংবিধানের ৮ম তফসিলে মোট ভাষার সংখ্যা ১৪ থেকে বেড়ে এখন ২২টি। ২০০৪ সালে যুক্ত হয়েছে বোডো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি। হ্যাঁ, ভারতের ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষা সংখ্যা হল ৬টি, যার মধ্যে প্রথমটি তামিল এবং সর্বশেষ ওড়িয়া। আফগানিস্তানের ভাষা দারি, ভুটানের জংখা, লাক্ষাদ্বীপের মালয়ালাম আর ত্রিপুরার কোকবোরক। এই পয়েন্টগুলো ব্রেনে সেভ করে রাখার মতোই গুরুত্বপূর্ণ। একদম। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে একটা জিনিস ভীষণভাবে পরিষ্কার: ভাষা শুধু ব্যাকরণ বইয়ের পাতায় বা পরীক্ষার সিলেবাসে বন্দী থাকে না। এটি মুঘল সেনা ক্যাম্পের কোলাহলমুখর তাঁবু থেকে শুরু করে জাতিসংঘের বিশাল শান্ত হলরুম পর্যন্ত ছড়িয়ে আছে। হ্যাঁ, এর ক্ষমতা যেমন সংবিধানে নতুন অনুচ্ছেদ তৈরি করতে পারে, তেমনি ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষকে একসুতোয় বাঁধতেও পারে। আর এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়: সময়ের সাথে সাথে ভাষা কিভাবে বিবর্তিত হয়। সেই যে শুরুতে একটা বিশাল বটগাছের কথা বলেছিলাম, যার ডালপালাগুলো ছড়িয়ে আছে পুরো পৃথিবীতে, ভেবে দেখার বিষয় হলো আজ থেকে ১০০ বছর পর এই ভাষার বিশাল মানচিত্রটা দেখতে কেমন হবে। এই বটগাছে কি নতুন কোনো শাখা প্রশাখা গজাবে? আমাদের সংবিধানের ৮ম তফসিলে কি নতুন আরও কোনো ভাষা যুক্ত হবে? নাকি প্রযুক্তির যুগে এমন কোনো সাংকেতিক ভাষার জন্ম হবে যা আমরা আজ কল্পনাও করতে পারছি না? এই প্রশ্নটা রইল তাদের জন্য যারা আজকের এই আলোচনা শুনছেন। ভাবুন এবং শেখার এই দারুণ যাত্রাটা এভাবেই চালিয়ে যান।